দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু, সর্বাধিক ৩,৪৭১ নতুন রোগী শনাক্ত। চট্টগ্রামে বেসরকারি হাসপাতালগুলো রোগী ভর্তি না করার অভিযোগ, প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। সিলেটে পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার জট, বাড়ছে সংক্রমণ ঝুঁকি, ভোগান্তিতে রোগীরা। নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর কিছু এলাকা লকডাউন, ওষুধ ও নিত্যপণ্যের দোকান খোলা। কক্সবাজার টেকনাফে হাতির মৃত্যু, বিদ্যুৎ স্পর্শে মৃত্যুর প্রাথমিক ধারণা, কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। স্বাগত সমগ্র বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। শুক্রবার দেশে নতুন করোনা শনাক্ত মৃতের সংখ্যা দুটোই একদিনে সর্বোচ্চ। ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৩,৪৭১ জনের, আর ৪৬ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ১,০৯৫। নতুন ৩টি সহ মোট ৫৯টি ল্যাবে ১৫,৯৯০টি নমুনা পরীক্ষায় শনাক্ত প্রায় ৩,৫০০। এ নিয়ে সারা দেশে মোট আক্রান্ত ৮১,০০০ ছাড়ালো। পরীক্ষা বিবেচনায় শনাক্ত ২১.৭১%। থেমে নেই করোনায় মৃত্যুর মিছিল। শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত ৪৬ জনের ৩৭ জন পুরুষ, ৯ জন নারী। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, এ পর্যন্ত ১,০৯৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ৯ জন এবং বয়স অনুযায়ী ২১ থেকে ৩০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ ৬ জন, ৪১ থেকে ৫০ ৩ জন, ৫১ থেকে ৬০ ১২ জন, ৬১ থেকে ৭০ ১৫ জন, ৭১ থেকে ৮০ ৭ জন, ৮১ থেকে ৯০ ১ জন এবং ১০০ বছরের বেশি ১ জন। দীর্ঘদিন বাসায় থাকা শিশুদের শারীরিক সুস্থতার পাশাপাশি নিশ্চিত করতে হবে তাদের মানসিক সুস্থতাও। শিশুদেরও নিয়ম করে স্বাস্থ্যবিধি শেখাতে হবে, যেন তারা করোনার আক্রমণ থেকে নিরাপদে থাকতে পারেন। ব্রিফিংয়ে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। তাদের জন্য ঘরে থাকাটা আনন্দময় করার জন্য যেসব ব্যবস্থা নেওয়া, তাদের পাঠদান অব্যাহত রাখা যায় এবং তাদের পাঠদানটা আনন্দদায়ক করা যায়, সেভাবে আপনারা ব্যবস্থা নেবেন শিশুদের প্রতি। শিশুদের সাথে গুণগত মান কাটাবেন। গৃহবন্দী থাকতে থাকতে তাদের হয়তো মেজাজের পরিবর্তন হতে পারে, সেদিকেও বিশেষভাবে খেয়াল দেওয়া দরকার। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৫০২ জন, মোট সুস্থ ১৭,২৪৯ জন। স্বাস্থ্যবিধি নিয়মিত অনুসরণ করে চললে করোনা সংক্রমণ এড়ানো সম্ভব বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে শয্যা খালি থাকার পরও নানা অজুহাতে রোগীদের ভর্তি না করিয়ে ফিরিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। এতে হাসপাতালে দাঁড়ে দাঁড়ে ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না অনেকে। প্রশাসনের গাফিলতিতেই বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকেরা এ ধরনের বেপরোয়া আচরণ করছে বলে অভিমত চিকিৎসক নেতাদের। চিকিৎসা না পেয়ে মারা যাওয়া ১০ মাসের অন্তঃসত্ত্বা বোন ফাতেমা আর বোনের ২ সন্তানের ছবি মোবাইল ফোনে দেখছিলেন চট্টগ্রাম নগরীর ধনিয়ালাপাড়ার বাসিন্দা মেহেদী হাসান জনি। তিনি জানান, পুরনো শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৫ দিন ধরে কষ্ট পেলেও প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে গেল মঙ্গলবার মারা যান ফাতেমা। কেউ একটা বড় ডাক্তার যে আসবে এরকম কিছুই নেই, কেউই আসে নাই। শিশু হাসপাতালে অনেক ভোগান্তি হয়েছে, চিটাং মেডিকেলে অনেক ভোগান্তি হয়েছে, কিন্তু আমার বোনকে কেউ দেখতে আসেনি। অনেক কষ্ট পাই মারা গেছে। ফাতেমার মতো এই ধরনের ভোগান্তির অনেক অভিযোগ এখন বন্দরনগরী চট্টগ্রামে। তো আজকে ২ মাস পেরিয়ে গেলেও এই ১২টি হাসপাতালের কোথাও একজন কোভিড রোগীও স্বাস্থ্যসেবা পাননি। কেন পাননি? কারণ চট্টগ্রামের প্রশাসন তাদেরকে বাধ্য করেননি এই ক্লিনিকগুলোকে প্রস্তুত করার জন্য। এখন শ্বাসকষ্টের রোগীকে আমরা কোনো আইসিইউ সেবা দিতে পারছি না। করোনায় আক্রান্ত হোক বা না হোক, কোনো রোগীকেই হাসপাতাল থেকে ফেরানো যাবে না। প্রশাসনের এমন নির্দেশনার পরও চট্টগ্রামে তা মানা হচ্ছে না।
চিকিৎসক নেতারা বলছেন প্রশাসনের কঠোর ভূমিকার অভাবেই বেসরকারি হাসপাতাল ক্লিনিকের মালিকদের স্বেচ্ছাচারিতা চলছে। এদিকে সরকারি হাসপাতালেও রয়েছে ভোগান্তির অভিযোগ। পরে আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি এরা কিন্তু আসলে এতটা ট্রেন না, তো এই জন্য এরকম কিছু কিছু ঘটনা ঘটছেন যে না তা আমি বলবো না, এগুলো আমাদের নজরে আছে। আমরা চেষ্টা করছি এদেরকে ট্রেনিং দেওয়া এবং মোটিভেট করে সো দ্যাট জন্য এই ধরনের ঘটনা যতটা কমানো সম্ভব হয়। প্রশাসন বলছে রোগীদের ভোগান্তির অভিযোগ মাঠ পর্যায়ে যাচাই করতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অভিযান। অভিযোগের প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। সাধারণ জনগণ যেন চিকিৎসা বঞ্চিত না হয়, সরকারি হসপিটালের পাশাপাশি বেসরকারি হসপিটাল এবং ক্লিনিক থেকে যেন যথাযথ সেবা পায়, সেই ব্যাপারগুলো আমরা জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম স্যারের যে সবার সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা মনিটরিং করছি। যদি ওইরকম কোনো অভিযোগ আসে আমরা তদন্তের ভিত্তিতে আমরা ওনাদের লাইসেন্স দিন হোক রাত হোক আমরা লাইসেন্স এটা স্থগিত করার জন্য আমরা উপরে এটা পরে পাঠাবো। চট্টগ্রাম নগরীর প্রায় 90টি বেসরকারি হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে কমপক্ষে 100। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, রোগী ভর্তি নিয়ে চট্টগ্রামে বেসরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা রোধে প্রশাসন বলছে যে তারা ব্যবস্থা নেবে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তারা নিয়েছেন কিনা? এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। গতকাল থেকে তারা যেটি শুরু করেছে সেটি হচ্ছে 2টি মোবাইল কোর্টের মাধ্যমে যে হাসপাতালগুলোতে মনিটরিং শুরু করেছে, এবং গতকাল যারা অভিযান পরিচালনা করেছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে গতকাল যে অভিযান শুরু হলো সেটি তারা প্রতিদিনই চালানোর চেষ্টা করে যাবেন, এবং রোগীদের কী ধরনের অসুবিধা হচ্ছে সেই বিষয়গুলো তারা তদারকি করবেন, এবং করোনা চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেসব নির্দেশনা দেওয়া আছে সেগুলো পালন হচ্ছে কিনা সেটি তারা দেখবেন। কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রামে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা না দেয়া নিয়ে অভিযোগ কিন্তু রোগীদের দীর্ঘদিনের, এবং এই যে রোগীদের এই অভিযোগের পরেই কিন্তু চট্টগ্রামে আমরা দেখেছি পুলিশ কমিশনারের প্রতিনিধি, বিভাগীয় প্রশাসনের, জেলা প্রশাসনের প্রতিনিধি, বিভাগীয় প্রশাসনের প্রতিনিধি সহ একটি কমিটি করা হয়েছে যাতে বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রম মনিটরিং করা যায়। কিন্তু তাদের প্রতিদিনেই কিন্তু কতটি শয্যা খালি আছে এবং কতটিতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে তারা প্রতিদিন রিপোর্ট পাঠায়। বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে অন্তত 20টি হাসপাতালের প্রতিবেদন দৈনিক যায়। কিন্তু যদিও বলা হয়েছিল যে বিভাগীয় যে একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে যে কমিটিটা হয়েছে সেই কমিটি আসলে অভিযোগগুলো তদারকি করবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন সময় বলা হয়েছে যদি কেউ কোনো অভিযোগ করে তাকে হাসপাতালগুলোতে ভর্তি না করানো নিয়ে কিংবা কোনো ধরনের হয়রানি নিয়ে, সেক্ষেত্রে তারা সুনির্দিষ্ট ব্যবস্থা নেবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে দেখিনি, যদিও প্রত্যেক দিনেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে রোগীদের নানা ধরনের ভোগান্তির অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। অনেকেই হাসপাতালে আসলে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন, চিকিৎসা পাচ্ছেন না, এই ধরনের অভিযোগ কিন্তু প্রতিদিনই আমাদের কাছে আসছে, এবং অনেকে আমরা দেখেছি যে হাসপাতালে হয়তো অনেক অনুনয় প্রশ্ন করি, বিষয়টি হচ্ছে যিনি একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে হাসপাতালে ঘুরছেন তার পক্ষে বেশিরভাগ সময় পুলিশের কাছে যে অথবা আদালতে যে অথবা অন্য কোথাও যে এই অভিযোগগুলি করবার সময়ও থাকে না, তার ইচ্ছেও থাকে না, তার সেই মানসিকতাও থাকে না। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন অথবা হাসপাতাল যারা নিয়ন্ত্রণ করে তাদের কি কোনো দায়বদ্ধতা থাকে না, মানে তারা এই অবস্থা দেখেই ব্যবস্থা নেয়ার? এখানে এই বিষয়টি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন রোগী যখন তার স্বজনকে নিয়ে হাসপাতালে যায় তখন তার যে তাকে ভর্তি করানো, তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টাই তার মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, যার কারণে যে প্রশাসনের কাছে অভিযোগ করার মতো পরিস্থিতি তখন থাকে না। এই কারণে প্রশাসনের যেটি হয়তো করার সুযোগ ছিল সেটি হচ্ছে বিভিন্ন ধরনের হয়তো যেসব অভিযোগগুলো উঠেছে সেগুলো নিয়ে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবেদন হয়েছে, সেগুলো দেখে কিন্তু যেসব হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত নেওয়া হয়নি। পাশাপাশি যে বিষয়টি করা যায় সেটি হচ্ছে বিভিন্ন হাসপাতালে হয়তো মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা যায়। আমরা দেখেছি যে চিকিৎসা না পেয়ে এখন অবস্থা এমনই দাঁড়িয়েছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামে প্রতিদিন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে মানুষ সড়কে নেমে বিভিন্ন ধরনের মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে, অন্তত তাদের যাতে চিকিৎসা সেবা দেওয়া হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। অনেকেই বলছেন যে বিভিন্ন হাসপাতালের সামনে হয়তো সেনাবাহিনী মোতায়েনের দাবিও অনেকেই
করেছেন। তো সব মিলিয়ে প্রশাসন যদি হয়তো একটু তৎপর হয় সেক্ষেত্রে হয়তো যে রোগীদের ভর্তির ক্ষেত্রে আর একটু কিংবা চিকিৎসার ক্ষেত্রে হয়তো আরও বেশি সহায়ক হবে বলে এখানকার যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা মনে করেন। কিন্তু একটি বিষয় লক্ষ্য করার মতো, চট্টগ্রামে বেসরকারি হাসপাতালগুলোর যে ক্লিনিক মালিকদের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। তাদের একটি শক্তিশালী সিন্ডিকেটের কারণে সেটি মানে এই ধরনের যে সেবাগুলো চালু করা যায়নি। ঠুনকো অজুহাতে রোগীদের বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগও কিন্তু আমরা করোনা আসার আগেও কিন্তু আমরা পেয়েছি। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। ইফতেখার, আপনাকে অনেক ধন্যবাদ। করোনা পরীক্ষার নমুনা দেওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান রতন। গতকাল সকালে সাংবাদিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সপরিবারে করোনা ভাইরাসের নমুনা দিতে যান। বেলা 12টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন জানান, বৃহস্পতিবার সকালে ওয়াসিউর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সপরিবারে করোনা নমুনা পরীক্ষা দিতে যান। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তিনি দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচানের ছোট ভাই। সিলেটে করোনা রোগী পরীক্ষার ল্যাব সক্ষমতার তুলনায় নমুনা সংগ্রহ হচ্ছে দ্বিগুণ। ফলে কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠাতে হচ্ছে ঢাকায়, যার ফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে অন্তত 1 সপ্তাহ। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি আর চরম ভোগান্তির শিকার হচ্ছেন সন্দেহভাজন করোনা রোগীরা। সিলেট বিভাগের 4 জেলায় বর্তমানে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব রয়েছে মাত্র 2টি। এসব ল্যাবে প্রতিদিন 376টি নমুনা পরীক্ষার সক্ষমতা থাকলেও জমা পড়ছে প্রায় 600 নমুনা। ফলে ওসমানী মেডিকেলের ল্যাবে, সিলেট জেলা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জ জেলার নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জে পিসিআর ল্যাব না থাকায় ওই দুটি জেলার বিভিন্ন বুথে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য সরাসরি ঢাকায় পাঠিয়েও জট কমাতে পারছে না স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি করোনা সন্দেহভাজন রোগী বাড়ায় চাপ বেড়েছে পরীক্ষাগারে। ঢাকায় পাঠানোর পরও কয়েকদিনে ওসমানী মেডিকেলের ল্যাবেই জমা পড়ে আছে 1000-এরও বেশি নমুনা। এ অবস্থায় চাপ সামাল দিয়ে যথাযথ সময়ে পরীক্ষা করা সম্ভব না হওয়ায় অনেক নমুনার ভাইরাস শনাক্তের উপযোগিতাই নষ্ট হচ্ছে। ইতিমধ্যে আমাদের 2টি জায়গায় এত বেশি স্যাম্পল জমা হয়েছে, যার জন্য আমাদেরকে গত 4 দিন যাবত আমরা ঢাকাতে স্যাম্পল পাঠাচ্ছি। কিন্তু ঢাকাতে পাঠালে রিপোর্ট আসতে অনেক দিন সময় লাগে। 1000 স্যাম্পল কালেকশন হলে পরীক্ষা হলো 300, তাহলে আমার কীভাবে 700 রয়ে যাবে? এভাবে যদি 5 দিনের যদি রয়ে যায় তাহলে 5 7 3500 রয়ে যাবে। এ অবস্থায় নমুনা জট কমাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে আরও 2টি পিসিআর ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। ল্যাব পরিকল্পনার জন্য একটা প্রপোজাল গেছে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে, একটা প্রপোজাল, আরেকটা প্রপোজাল গেছে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের জন্য একটা প্রপোজাল গেছে। করোনা সংক্রমণের ঝুঁকি হ্রাস এবং জনসাধারণের ভোগান্তি কমাতে সিলেটে দ্রুত আরও পিসিআর ল্যাব স্থাপনের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ থেকে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর কিছু এলাকা লকডাউন করা হয়েছে। এসব জায়গায় ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান। অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে 21 দিনের জন্য লকডাউন করা হয়েছে। লকডাউনে আটকে পড়া মানুষের স্বাস্থ্যসেবা ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। লকডাউন এলাকা থেকে কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না এবং প্রবেশও করতে দেওয়া হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার 5টি মহল্লায় লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পৌর এলাকায় সকাল থেকে 20 জুন পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে নরসিংদীর মাধবদী পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ বিরামপুরে 14 দিনের লকডাউন চলছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এখন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের লকডাউনের পরিস্থিতি জানাবেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, রূপগঞ্জ সদর এলাকায় লকডাউন কি মানছেন স্থানীয়রা এবং প্রশাসনের সেখানে কি ধরনের তৎপরতা দেখতে পাচ্ছেন?
আমি এই বিষয়ে কিছুক্ষণ আগে রূপগঞ্জ থানার ওসির সাথে কথা বলেছি, মাহমুদুল হাসান। তিনি আমাকে জানিয়েছেন যে রূপগঞ্জের যে সদর উপজেলা যে এলাকাটি রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে, এই এলাকার যে প্রবেশ করার যে তিনটি পথ, কাঞ্চন, নীলা মার্কেট এবং কায়েতপাড়া, এই তিনটি প্রধান সড়কের প্রবেশ পথেই কিন্তু তারা চেকপোস্ট বসিয়েছেন এবং গতকালও আজ সকাল পর্যন্ত সারাদিনই কিন্তু তারা মাইকিং করেছেন এলাকাবাসীকে সচেতন করার জন্য, এবং এই অঞ্চল থেকে কিন্তু কাউকে বেরোতে দিচ্ছেন না এবং প্রবেশ করতে দিচ্ছেন না। শুধু হসপিটালে যাওয়া ছাড়া কাউকে এখান থেকে বেরোতে দিচ্ছেন না। এবং এই এলাকার আটকে পড়া মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, তাদেরকে প্রয়োজনীয় জিনিস, সেটা স্থানীয় মেম্বারদের সমন্বয়ে যে গঠিত টিম গঠন করা হয়েছে, তারা বাড়িতে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছেন সেসব খাবার। এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেটা অভিযোগ পেয়েছি যে যেই সব পণ্য বিভিন্নভাবে দেয়া হচ্ছে ভ্যানের মাধ্যমে বা অন্য কোনো যানবাহনে করে বিভিন্ন বাড়ির সামনে যাচ্ছে, সেই সব পণ্যের দাম অনেক বেশি রাখা হচ্ছে। আপনি নারায়ণগঞ্জে এরকম কোনো অভিযোগ পেয়েছেন কিনা? এই বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, মমতাজ বেগম। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে তারা কিন্তু মনিটরিং সেল বসিয়েছেন এবং যেই পণ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দিচ্ছেন এটা কিন্তু একেবারে ন্যায্য মূল্যে তারা যেন পায়, সেই বিষয়টি কিন্তু শতভাগ নিশ্চিত করার জন্য তিনি নিজেই সার্বক্ষণিক এই বিষয়টি মনিটরিং করছেন। এবং পাশাপাশি যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য তারা কিন্তু স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন, যেন এই এলাকার কোনো অসুস্থ মানুষজন সাথে সাথে সেই স্বাস্থ্যসেবাটা পেয়ে থাকে। এবং পাশাপাশি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জ সিভিল সার্জন তথ্য সূত্রে যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় শুধু এই রূপগঞ্জ এই সদর ইউনিয়নেই কিন্তু 74 জন আক্রান্ত হয়েছে। তো এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 74 জন। আর নারায়ণগঞ্জ জেলার যে আজকে 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে এবং 70 জন আক্রান্ত হয়েছে। তো এই নিয়ে কিন্তু আমাদের নারায়ণগঞ্জে মোট 3908 জন আক্রান্ত হয়েছে করোনা সংক্রমণে। যাকে আমরা বুঝতেই পারছি নারায়ণগঞ্জের কি অবস্থা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। এবার নরসিংদীর লকডাউন এবং করোনা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদ, নরসিংদীতে লকডাউন কি মানা হচ্ছে কিনা এবং এখন সবশেষ কি অবস্থা? আপনি জানেন যে নরসিংদীর যে শিল্পাঞ্চল মাধবদী পৌর এলাকা, সেটিকে আসলে করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় অত্যাধিক ঝুঁকিপূর্ণ এলাকা অর্থাৎ রেড জোন হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসন। এরই মধ্যে আপনি জানেন যে গতকাল রাত 12টা থেকে এই মাধবদী পৌর এলাকার দুটি যে ওয়ার্ড 4 এবং 5 নং ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডকে তারা লকডাউন হিসেবে ঘোষণা করেছে এবং সেই সাথে রাত 12টা থেকে কিন্তু এখানে প্রশাসনের যে নজরদারি সেটি লক্ষ্য করা গেছে এবং তারা এই লকডাউন বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছেন। কিন্তু এর মধ্যে আসলে সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি যে এখানে লকডাউন দেওয়া হলেও সেই ক্ষেত্রে আসলে মানুষ কি ধরনের বিধিনিষেধ তারা মেনে চলবেন সেই ধরনের প্রচার প্রচারণা আসলে খুব একটা নেই। তো সেটি না থাকার কারণে আসলে দেখা গেছে কি ঘনবসতি এলাকার, আপনি জানেন যে এটি একটা শিল্প এলাকা, এখানকার অনেক শ্রমিকদের এখানে বসবাস। তো এই লকডাউন অবস্থায় এখানকে অনেকেই দেখা গেছে যে একসাথে অনেক লোকজন জড়ো হয়ে জটলা বেঁধে ঘোরাফেরা করতে দেখা গেছে এবং অনেকে মাস্ক ছাড়াও ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। আর অর্থাৎ এখানে কি প্রশাসনের কোনো নজরদারি নেই? বাস্তবায়নে প্রশাসনের নজরদারি আসলে আমরা যেটি লক্ষ্য করেছি সকাল থেকে আসলে খুব একটা দুপুর পর্যন্ত খুব একটা নজরদারি ছিল না, কিন্তু দুপুরের পর থেকে এখানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আপনি এর মধ্যে আমি একটু আগে যেটি জানতে পেরেছি যে এখানকার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই এলাকায় তারা 5টি মানে মোবাইল কোর্ট পরিচালনা করে 5টি মামলা দিয়েছেন এবং 5টি মামলা দিয়ে এখান থেকে তারা অর্থদণ্ড দিয়ে তা আদায় করেছেন। আর এখন আসলে প্রশাসনের যে নজরদারি সেটি আসলে আস্তে আস্তে বৃদ্ধি করা হয়েছে এবং কড়াকড়ি আরোপ করা হচ্ছে। আর এরপরেও আসলে ফাঁকে পাড়া মহল্লায় বিভিন্ন এলাকায় মানুষজন বের হওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে ঘোরাফেরা করার চেষ্টা করছেন। আসলে এই প্রথম দিন সেই হিসেবে হয়তো প্রশাসনের নজরদারিটা প্রথম দিকে ছিল না। আর আপনি জানেন যে এরই মধ্যে এই দুটি ওয়ার্ডে এখানে জেলা স্বাস্থ্য বিভাগের যে হিসাব, সেই হিসাব মতো এখানে করোনা আক্রান্ত হয়েছেন 18 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং সেই কারণে কিন্তু এই এলাকাটিকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এখানে লকডাউন ঘোষণা করার কারণে আপনি জানেন যে এখানে এই এলাকায় যারা আবদ্ধ হয়ে পড়বেন এইরকম 100টি পরিবারকে সরকারের পক্ষ থেকে খাদ্য এবং চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা, সেটি এখনো পর্যন্ত আজকে দেওয়া হয়নি, হয়তো আগামীকাল থেকে সেটি দেওয়া হবে। এমনটাই আসলে এখানকার যে কমিশনার হেলাল উদ্দিন সেটি আমাকে জানিয়েছেন। রিপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলি জানিয়ে দেওয়ার জন্য। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করায় তিতুমির কলেজের ছাত্র রাকিবুল হাসানের বিরুদ্ধে মামলা করেছেন খুলনার এক কলেজ ছাত্রী।
বৃহস্পতিবার রাতে গুলশান থানায় ৯-এর এক ধারায় প্রতারণা ও বিভিন্ন প্রলোভনের ধর্ষণের অভিযোগ রাকিবুলকে আসামি করে মামলা করে ছাত্রী। মেয়েটির অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিবুলের সঙ্গে তার পরিচয় থেকে বন্ধুত্ব হয়। এরপর বিয়ের প্রলোভনে ছেলেটি গুলশানের ভাড়া বাসায় তাকে ধর্ষণ করে। এর আগে গত সোমবার স্বীকৃতি পেতে ওই ছাত্রী রাকিবুলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরের কামালিয়ার চর গ্রামে যান। মেয়েটি যাওয়ার খবরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ছেলেটির স্বজনেরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় রাকিবুলের বিরুদ্ধে মেয়েটি পুলিশকে জানায়। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, প্রতারণা করে মেয়েটির সঙ্গে প্রথমে প্রেম ও পরে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে কিশোরগঞ্জ থানায় একটি অভিযোগ নেওয়া হয়। বিয়ের দাবিতে কিশোরগঞ্জে চলে আসে। প্রথমে গ্রামবাসীর মাধ্যমে পুলিশ বিষয়টি অবগত হয়। অবগত হওয়ার পরে এক পর্যায়ে থানা পুলিশ একজন দারোগাকে পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসে। খাগড়াছড়ির দীঘিনালায় তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের বিরুদ্ধে। ঘটনার ৩ দিন পর দীঘিনালা থানায় ৫ জনের নাম উল্লেখ সহ আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। নির্যাতিতার স্বজনরা জানান, ৭ই জুন রাতে ওই তরুণীকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নেয় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের কয়েকজন। পরে চোখ মুখ বেঁধে পাশের একটি বাড়িতে নিয়ে রাতভর নির্যাতন চালায়। পরদিন তাকে সাধনটিলা এলাকায় ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। এ সময় পরিবারের লোকজনও হত্যার হুমকি দেয়। খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার তার মেয়েটার বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়েছে, আমরা সেই অপরাধকে আমলে নিয়ে ভিকটিমের একজন নিকটতম আত্মীয়কে মামলাটা করা হয়েছে, অভিযোগ নেওয়া হয়েছে। আসামিদেরকে আটকের চেষ্টা চলছে। কক্সবাজারের টেকনাফের হিনলা এলাকায় বিদ্যুৎ স্পর্শে একটি বন্য হাতি মারা গেছে। শুক্রবার ভোরে হাতিটি খাবারের সন্ধানে লোকালয়ে আসলে বৈদ্যুতিক তারের স্পর্শে হাতিটির মৃত্যু হয় বলে বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন। তবে হাতিটির মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। স্থানীয়রা জানান, হিনলা পাহাড় থেকে নেমে আসা বন্য হাতিটি বিদ্যুতের তারে পেঁচিয়ে গিয়ে চিৎকার করতে থাকে। আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় দেখে এবং সেখানেই হাতিটির মৃত্যু হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে টেকনাফ বিট কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক তারের স্পর্শে হাতির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা। তবে রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, হাতির মৃত্যুর কারণ নিশ্চিতে কাজ করছেন তারা। ময়নাতদন্ত শেষে হাতিটিকে সমাহিত করা হবে বলেও জানান তিনি। গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা সাহেব আলী খন্দকার নিহত হয়েছেন। সকালে পশারগাতি ইউনিয়নের কাউআলদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সাহেব আলী খন্দকারের সঙ্গে একই গ্রামের তৈয়ব আলী মুন্সির পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় মুক্তিযোদ্ধা সাহেব আলী সহ আহত হন অন্তত 50 জন। আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান সাহেব আলী খন্দকার। এদিকে দিনাজপুরের খামারপাড়া এলাকায় জমি বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া ফরিদপুরের মধুখালীতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে নিখোঁজের 24 ঘন্টা পর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে আশাশুনের হাজরাখালী গ্রামের কেওড়া বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খোলপেটুয়া নদীর হাজরাখালীর বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে খালের সৃষ্টি হয়। বাঁধ সংস্কার না করায় ওই খালে নিয়মিত জোয়ার ভাটা হয়। বৃহস্পতিবার সকাল 8টার দিকে মুক্তিযোদ্ধা সামাদ সানা সহ 3 জন মারিয়ালা গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় খাল পার হওয়ার সময় ভাটার টানে তিনি ভেসে যান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সকালে খোলপেটুয়া নদীর কেওড়া বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দরবার বা কাইজায় জড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায়ই ঘটছে তুমুল সংঘর্ষ। কারণ খুব তুচ্ছ হলেও নিয়মিত প্রাণ হারাচ্ছে মানুষ। আর প্রভাবশালীদের উস্কানিতে এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ শিরোনাম হচ্ছে সংবাদ মাধ্যমে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব সংঘর্ষের নেপথ্যের কাহিনী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মারামারি অনেকটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয় ভাষায় এই ঝগড়া বা মারামারিকে বলে দরবার বা কাজ্জা। যারা জিতে যায় তারা করে বিজয় মিছিল। পান থেকে চুন খসলেই এখানে বড় সংঘর্ষে জড়িয়ে পড়ছে মানুষ। গ্রামের সঙ্গে গ্রামের কিংবা গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর সংঘর্ষ, ঘটছে হতাহতের ঘটনা। সরাইলের ভুইসর বাজার ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে মলাই মেম্বার আর নাসিরুদ্দিন মেম্বারের সমর্থকেরা জড়িয়ে পড়েছে সংঘর্ষে। সকাল 10টা থেকে তারা মলাই মেম্বার এবং নাসির মেম্বারের মধ্যে ড্রেনের ময়লা পানি নিয়ে তাদের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়। সকাল 10টা থেকে ঝগড়া লাগছে, এখন তো প্রায় 12:30 বাজে। আমরা চেষ্টা করতেছি, পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে, কিন্তু এটা কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। সহিংসতা নেতৃত্ব দেয়া কয়েকজন জানান সংঘর্ষের কারণ। এটা তো চলিতটা এটা মূল জুল যায়, এটা ফাওয়া মাটি লাগিয়া এটা সবাই এটা অভিযোগ দিতেছে। মেম্বার হিসেবে আমার আর কই তো না, এটা বদ্ধ হয়ে দো আর পাইপ ট্যাপ দিয়ে এটা হেফাজত করে দো। তখন তা বলছে এখন এটা তো ইয়া না, রাস্তা না, এটা খাল। আমি এটা খাল, এটা রাস্তা, তুমি কো খাল গিয়াছি আর কোনো কথা নেই। হেরা এই ইডা গায়ে ছেড়ে দিছে, আমরা আমরা 4-5 জন মানুষ তার অনুরোধ করছি, মাপ চাইছি। আমি 2-3 বার বাজারটার কাছে আইছি, আয়া মাপ চাইছি। এরা মানে তখন আমরা ফুলা হলো এখান থেকে ইডা লুই লিছে, এরাও লুই লিছে। এখনো জোরটা জোরকি হয়ে গেছে। এই অবস্থা সামাল দিতে হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসনকে। মানুষগুলা কিন্তু একেবারে খারাপ নয়, কিন্তু তাদের এই জেনেটিক একটু বৈশিষ্ট্য হচ্ছে তারা ছোটোখাটো জিনিস নিয়ে অনেকেই উত্তেজিত হয়ে যায়। আর এই উত্তেজিত হয়ে যাওয়ার পরবর্তীতে কিছু সুবিধাবাদী লোকজন আছে যারা এই সাধারণ শ্রেণীর মানুষগুলাকে উস্কানি দিয়ে সেই ছোট জিনিসটাকে অনেক বড় আকারে নিয়ে আসে করে। একজন আরেকজনের কাছে 20 টাকা পেত, সেটা নিয়ে মারামারি করে অনেকজনের মাথা ফাটাফাটি হয়ে গেছে। 1 কাপ চা কাকে আগে দিবে পরে দিবে সেটা নিয়ে 2 গোষ্ঠীর মধ্যে মারামারি লেগে গেছে। এ ধরনের পরিস্থিতি দূর করতে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছে প্রশাসন। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। সরবরাহ থাকলেও বাজেটের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারে। আমদানি করা পেঁয়াজ শুল্ক বাড়ানোর প্রস্তাব করার অজুহাত দেখিয়ে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, রসুন। এদিকে সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে 2 টাকা বাড়লেও স্বস্তি রয়েছে ব্রয়লার মুরগির দামে। বাজেট ঘোষণার পরদিন, তার ওপর সাপ্তাহিক ছুটির দিন, তাই সকাল থেকে বেশ ভিড় রাজধানী কাঁচা বাজারে। বাজারে পণ্যের যোগান আগের মতো থাকলেও কিছুটা বাড়তি পেঁয়াজ রসুনের দাম, তার সাথে আলুর দামও একটু বাড়তি। গেল সপ্তাহে আমদানি করা পেঁয়াজ 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা 35 টাকা। দেশি পেঁয়াজের কেজি 50 টাকা। রসুন বিক্রি হচ্ছে মানভেদে 90 থেকে 120 টাকা কেজিতে। আজকে আমরা ওই বাজেট পাশের পরে বাজার করতে আসলাম, দেখলাম যে কিছু কিছু জিনিস দাম বেশি রাখছে। এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য দাম ঠিক থাকে। বাজার একটু পরিবর্তন হয়েছে, দাম বাড়তেছে একটু। আসলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের সমস্যা। সরবরাহ ভালো হলেও সপ্তাহের ব্যবধানে বাজারে কিছুটা বেড়েছে চালের দাম। বিক্রেতারা বলছেন ধানের দাম বৃদ্ধির অজুহাতে বাড়তি দাম নিচ্ছেন মিল মালিকরা। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা কেজিতে। 28 জাতের চালের কেজি 42 থেকে 45 টাকা। যারা এখানে নেয় এখান থেকে দামটা বেশি দিয়ে তাকে নেওয়া লাগে, কিন্তু খুচরাভাবে যদি যারা ভ্যানে করে যারা বিক্রি করে ওদের কাছ থেকে একটু সুলভ মূল্যে পাওয়া যায়। চাউলের দামটা একটু বেশি, চাউলের উপরে যেমন পাবলিকের একটু সাধারণ পাবলিকদের সমস্যা হয়। চাউলের কোম্পানি রেটটা বাড়ায় রাখাতে আমাদের বিক্রি করতে অনেক সমস্যা হয়। তবে কেজিতে 5 টাকা কমে 145 থেকে 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, আর ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 95 টাকা ডজনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।